রাজধানীর চকবাজার উর্দু রোডের প্লাস্টিক কারখানায় আগুন ৩ ঘন্টায় নিয়ন্ত্রণে, এখন পর্যন্ত কোনো হতাহত নেই। চট্টগ্রামের পতেঙ্গায় সার কারখানা থেকে নির্গত বিষাক্ত গ্যাসে অসুস্থ অন্তত ৩০ জন, পুড়ে গেছে আশপাশের গাছপালা। বিআইডব্লিউটি এর অফিস সহকারী আবুল হোসেনের সম্পদের পাহাড়, মন্ত্রণালয় ব্যবস্থা নিতে বললেও ধরাছোঁয়ার বাইরে। ঘন কুয়াশায় ঢাকা সারা দেশ, মিলছে না সূর্যের দেখা। আলু, সবজি সহ রবি ফসল ও বড় বীজতলায় ক্ষতির আশঙ্কা। এবং বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৭ কোটি ছাড়ালো, মৃত ১৫,৮৭,০০০, একদিনে প্রায় ১২,৫০০ প্রাণহানি। স্বাগত সকাল ৯টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছি সাফা বিন ফরিদ এবং আমি ফারহানা লোপা। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে জানাবো বিস্তারিত। রাজধানীর চকবাজারের উর্দু রোডে একটি প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভোর সোয়া ৬টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। ফায়ার সার্ভিস জানায় রাত ৩টা ৪৫ দিকে কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট। প্লাস্টিক কারখানা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ৪তলা ভবনের প্রায় পুরোটাতেই আগুন দেখা যায়। নিরাপত্তার জন্য ভবনটির পাশের বাসাগুলো থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এখন ড্যাম্পিং ডাউনের কাজ চলছে। আপনারা জানেন প্লাস্টিক খুব অতি দাহ্য বস্তু, যার ফলে আগুন নিয়ন্ত্রণ করতে একটু সময় লাগতেছে এবং প্রচুর পানির সংকট। নেরো রোড ফর দিস সিজন, আমাদের খুব ফায়ার ফাইটাররা খুবই রিস্ক নিয়ে, বিল্ডিংয়ের অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ আর অতি পুরাতন ভবন, তারপরেও আপনারা দেখতেছেন ভেঙে ভেঙে পড়তেছে, তারপরেও আমাদের ফায়ার ফাইটাররা ঝুঁকি নিয়ে ভিতরে কাজ করছে। এইখানে জায়গাগুলা ওরা সম্পত্তিগুলা যারা ভাড়া নিয়ে রাখছে তাদের কাছে এটা জিম্মে, ওরা এই বৈধ আছে যাই আছে এখানে কারখানায় রিসাইকেলিং, মানে রিসাইকেলিং থেকে মেন আগুনের সূত্রপাত। বাইরে দেখি যে আগুন লাগছে, তো ওই যে শেষ প্রান্তে যে আছে ওখানে পুরাটা আগুন লেগে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে চকবাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, ৩ ঘন্টার চেষ্টায় তো আগুন নিয়ন্ত্রণে এসেছে, আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে কিনা এবং যে ভবনটিতে আগুন লেগেছে সেটি কি আসলে আবাসিক ভবন কিনা, ওখানে প্লাস্টিক কারখানার কোনো বৈধতা রয়েছে কিনা, আমাদেরকে বিস্তারিত জানাবেন। জি, যদি শুরুতেই বলি, এখানে আসলে প্লাস্টিক কারখানার যে বৈধতার বিষয়টি বলছেন, এই ভবনটির মধ্যে কিন্তু প্রায় ১০২টি রুম রয়েছে, যেগুলোর মধ্যে নিচে প্রায় বেশ কয়েকটি কারখানার ১০২টি রুম থাকলেও বেশ কারখানা রয়েছে, বেশ কয়েকটি মেশিনারিজ যেসব সরঞ্জামাদি ছিল সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে এখানে ছিল বলে আমরা জানতে পেরেছি। আমি যদি আপনাকে একটু দেখাই, এই ভবনের প্রতিটা ঘরে নিচ থেকে যদি দেখাই, এই প্রত্যেকটি ঘরেই কিন্তু আপনার কারখানার প্লাস্টিক তৈরির যে সরঞ্জামাদি প্রস্তুতের জন্য যেসব মেশিনারি সেগুলো কিন্তু এখানে ছিল এবং এটির অনুমোদনের ব্যাপারে কিন্তু কোনো প্রকার অনুমোদন ছিল না। এবং এই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যেটি এখানে প্রায় বলা চলে যে ৪ থেকে ৫,০০০ প্লাস্টিকের শুধু দোকানই আছে এই উর্দু রোড সহ এইসব আশপাশের এলাকায়। এইসব দোকানেই মূলত এই কারখানাগুলো থেকে প্লাস্টিক সরবরাহ করা হতো। এখানে প্লাস্টিক রিসাইকেলিং করা হতো, রিসাইকেলিং এর পরে সেগুলো কিন্তু আবার বিভিন্ন জায়গায় চলে যেত। মূলত এই ভবনটির মধ্যে নোয়াখালী ভবন নামে যে উর্দু রোডের এই ভবনটি পরিচিত। এই যে আমি যে রুমগুলো দেখাচ্ছি এগুলোর মধ্যে কিন্তু এখনো আগুন নিয়ন্ত্রণে, তবে এখনো ধোঁয়া দেখা যাচ্ছে। তাই এখনো ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কিন্তু এখনো এখানে কাজ করে যাচ্ছেন এবং তারা দেখছেন যে আসলে এখানে কোথাও কোনো আগুনের কোনো শিখা দেখতে পান কিনা, কিংবা একেবারে তারা সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণের পরেই তারা এখান থেকে যাবেন বলে কিন্তু আমরা জানতে পেরেছি। তবে আমরা ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সাথে কিছুক্ষণ আগেও কথা বলছিলাম, তারা আমাদের যে বিষয়টি বলছেন আসলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এখানে আগুন লাগার সূত্রপাত হয়ে থাকতে পারে বলে তারা ধারণা করছেন। তবে এই বিষয়ে তারা একটি তদন্ত কমিটি গঠন করেছেন, তদন্ত কমিটির প্রতিবেদনের পরেই কিন্তু এই বিষয়ে তারা জানাতে পারবেন। তবে এখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এইখানে যে কারখানাগুলো রয়েছে এগুলোর অনুমোদন ছিল না বলে কিন্তু এখানকার এলাকাবাসী বা প্রত্যক্ষদর্শী যারা আছেন তারা কিন্তু বলছেন এই ভবনটিতে এর আগেও আগুন লেগেছে।
আগুন লাগার পরে কিন্তু কর্তৃপক্ষ তেমন কোনো ব্যবস্থা নেয়নি, তাদেরকে ম্যানেজ করে এক প্রকার এখানে এই ভবনগুলো চালানো হচ্ছিল বলে কিন্তু এলাকাবাসী এরকমটাই অভিযোগ করছেন। আমি যদি আপনাকে এই দুর্ঘটনার পর এখন পর্যন্ত এই যে এই কারখানার যারা মালিক তাদের কেউ কি ঘটনাস্থলে এসেছেন কিনা, এবং আমরা জেনেছি যে আগুন নেভানোর জন্য আশপাশের ভবন থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে, তো তাদেরকে এখন কোথায় রাখা হয়েছে সে বিষয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে? এখানে একজন প্রত্যক্ষদর্শী একজন ছিল, আমরা যখন রাত 4:45টার দিকে আগুন লাগে তখন একজন প্রত্যক্ষদর্শী ছিল এখানে, তাকে মূলত এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সে ইনজুর হয়েছে কতটুকু সেই বিষয়গুলো কিন্তু পর্যবেক্ষণ করা হচ্ছে। এবং এখানে কিন্তু মালিক পক্ষ বলা চলে শুরু থেকেই পলাতক, এবং এখানে মূলত এই জায়গাটিতে কারখানা মালিক এবং জায়গার মালিক এই দুই পক্ষের মধ্যে একটি বিবাদমান দ্বন্দ্ব কিন্তু চলে আসছিল বলে আমরা এখানকার এলাকাবাসীর কাছ থেকে জানতে পেরেছি। আমি যদি একজনকে এই বিষয়ে জানতে চাই, আপনারা তো এখানে দীর্ঘদিন ধরেই অবস্থান করছেন, আপনি আমাকে একটু বলবেন যে এই ভবনের মধ্যে আপনারা বলছেন আপনারা মানা করা সত্ত্বেও এই জায়গার মধ্যে এই ধরনের কার্যক্রম চলছিল, কারখানা চলছিল, এই বিষয়ে বলবেন কি এটা কি কোনো বৈধতা ছিল বা আপনারা এই বিষয়ে আপনাদের কিন্তু করছে জেনুইন ভাবে, কিন্তু ওই পরিবেশের সমস্যা হয়ে গেছে। এগুলা অনেক সময় দেখা গেল ক্ষমতা যারা আছে তারা মনে করেন যে ভাইটারে টাকা পয়সা বাইরের সাথে ইয়া কইরা এগুলো চালাই যেতেছে। এটা নিয়ে 2-4 বার আগুন লাগছে, আমরা নিভাই দিয়েছি, অনেক কিছু ইয়া করছি, কিন্তু এবার গাড়ি যেভাবে আগুনটা লাগছে এটা বিরাট বড় আগুনটা লাগছে। আগুন এখানে প্রতিষ্ঠান নিয়ে ভবন মালিক এবং কারখানা মালিকদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল আপনারা বলছিলেন, ওই বিষয়ে যদি একটু। জি, দ্বন্দ্ব আছে। এখন মনে করেন যে ভাইটারা মালিকের সাথে এখন ইয়া করতে পারে না, তারা হইলো এখন সবাই কয়েক ভাই আছে, ওরা মনে করেন যে 2-4 ভাই বোবা আছে, তাদের সাথে বাড়ি ভাইটাদের সাথে বনে না, এই জন্য আর কি মালিকের আর ভাইটার সাথে অনেক দ্বন্দ্ব চলতেছে এটা নিয়ে, তারপর মিল ফ্যাক্টরি চলতে এসছে এইভাবে। যেমনটা শুনছিলেন যে মূলত এই ভবনের যে মালিক সে মূলত কারখানা কর্তৃপক্ষের কাছে অনেকটা জিম্মি, তাদেরকে জিম্মি করেই মূলত কারখানা কর্তৃপক্ষ এখানে তাদের কারখানাটি চালাচ্ছে। ভবন মালিককে কোনো রকম তোয়াক্কা না করেই তারা কোর্টে শরণাপন্ন হয়ে এক প্রকার তাকে স্থানীয় প্রভাব খাটিয়েই মূলত ভবন মালিক যিনি আছেন, জায়গার মালিক যিনি আছেন, তার কাছ থেকে এক প্রকার দখলে নিয়ে এই জায়গাটি তারা এই কারখানাগুলো পরিচালনা করে আসছিল। যার কারণে কিন্তু এখানে প্রায় 102টি যে রুম রয়েছে, এই প্রতিটা রুমেই কিন্তু আপনার প্লাস্টিকের রিসাইক্লিং এর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো কিন্তু এখানে সম্পূর্ণ করা হতো। এখানে আমরা আসার পরে যে বিষয়টি এলাকাবাসীর কাছ থেকে জানতে পেরেছি, তারা প্রায় সময়ই এখানে আশঙ্কায় ভুগতেন এই কারখানাটির মধ্যে ঝুঁকিপূর্ণ। এই যে আমি যদি আপনাকে টিনশেড রুমগুলো দেখাই, এই টিনশেড রুমগুলোতে কিন্তু এর আগেও আগুন লেগেছিল, তারপরে কিন্তু এলাকাবাসী সেই আগুন নির্বাপনের জন্য চেষ্টা করেছে এবং পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন নির্বাপন করলো। বারবার ফায়ার সার্ভিসের কাছে বা স্থানীয় কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছে এই বিষয়ে তারা লিখিত অভিযোগ দিলেও এই বিষয়ে কিন্তু কোনো সুরাহা হয়নি এখন পর্যন্ত। এখানে আমি যদি আপনাকে একটু দেখাই, নিচের যে ঘরগুলো আছে এই ঘরগুলোর মধ্যে আমরা আসার পরে দেখেছি বিভিন্ন প্লাস্টিকের যে সরঞ্জামাদি সেটা ধ্বংসাবশেষ কিন্তু পড়ে আছে। এবং এইখানে মূলত যে শ্রমিকরা রয়েছেন, যেহেতু রাত 4:45টার দিকে আগুন লাগায় কোনো শ্রমিক এখানে ছিল না, এবং যার কারণে কিনা ক্ষয়ক্ষতির পরিমাণই হয়েছে, হতাহতের বিষয়ে কিন্তু তেমন কোনো জিনিস পাওয়া যায়নি। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা, আমি জানতে চাচ্ছিলাম যে এখানে খুব গা ঘেঁষে ঘেঁষে কিন্তু এক একটি ভবন, যার ফলে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে আশপাশের ভবন থেকে। ঠিক কত সংখ্যক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তারা এখন কোথায় অবস্থান করছেন? মূলত রাত 4:45টার পরে আগুন লাগার পর এখানকার যখন ফায়ার সার্ভিস খবর পেয়ে একে একে 15টি ইউনিট যোগ দেয়, এরপরে কিন্তু এখানকার এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং আশপাশের যে ভবন রয়েছে সেই ভবনগুলোর যে বাসিন্দারা রয়েছেন, যেহেতু ভবনটি ঝুঁকিপূর্ণ, ভবনের বিভিন্ন অংশ ধ্বংসাবশেষ কিন্তু ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে এগুলো বিল্ডিংগুলো ভেঙে পড়েছে, যার কারণে কিনা আশপাশের ভবনের যেসব বাসিন্দা রয়েছে প্রায় কয়েক শতাধিক বাসিন্দা বলা চলে যে যারা রয়েছেন তাদেরকে সতর্ক করা হয়েছে এবং যারা এই ভবনের আশেপাশে যারা আছেন তাদেরকে কিন্তু সরিয়ে নেওয়া হয়েছিল এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রথমে মাইকিং করা হয়েছে। এরপরে তারা এই ভবনের ঠিক 2 থেকে 3, 4 এবং আশপাশের যে ভবনগুলো রয়েছে সেসব বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে। এই ভবনের ঠিক 2 থেকে 3টি বিল্ডিং পরেই কিন্তু প্লাস্টিক অ্যাসোসিয়েশনের সমিতির কিন্তু ওনাদের যে ভবন সেটি সেখানে রয়েছে। এই প্লাস্টিক অ্যাসোসিয়েশনই মূলত এই ভবনগুলো বা এই কারখানাগুলো নিয়ন্ত্রণ করতে বলে কিন্তু আমরা এখানকার স্থানীয় যারা আছেন
তাদের কাছ থেকে কিন্তু জানতে পেরেছি। তাদের বলা চলে নাকের ডগায় এই ধরনের কার্যক্রম চললো, তারা এক প্রকার ম্যানেজ করে এই ধরনের কার্যক্রম চালিয়ে যেত বলে আমরা জানতে পেরেছি। তো রাজধানীর চকবাজারের উর্দু রোড থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আগুন মোটামুটি নিয়ন্ত্রণে, তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এখনো এখানে আছেন, তারা হয়তো সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণের পরই এখান থেকে যাবেন। নাহিদ কামাল, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামের পতেঙ্গায় দেশের একমাত্র ট্রিপল সুপার ফসফেট টিএসপি সার কারখানা থেকে নির্গত বিষাক্ত গ্যাসে গত 3 দিনে অসুস্থ হয়েছেন অন্তত 30 জন। গ্যাসের প্রভাবে পুড়ে গেছে কারখানার আশপাশের গাছপালা, মরে যাচ্ছে পুকুরের মাছও। ঘটনা তদন্তে এরই মধ্যে কমিটি গঠনের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। পতেঙ্গা টিএসপি সার কারখানা এলাকার বাসিন্দা অনামিকা আক্তার বুধবার কারখানা থেকে নির্গত গ্যাসে অজ্ঞান হলে নেওয়া হয় হাসপাতালে। এখনো পুরোপুরি সুস্থ নন তিনি। আমাকে বলছে যে ওকে ওই মেডিকেলে ভর্তি রাখার জন্য, যে গ্যাস দেওয়ার জন্য, নেবুলাইজার দেওয়ার জন্য, ও বেশি হয়ে গেলে মেডিকেল নিয়ে ভর্তি করার জন্য। কালকে রাত্রে 11টা বাজে আবার এমন অবস্থা হয়ে গেছিল। সার কারখানা থেকে নির্গত গ্যাসে নানা সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয়দের। কয়েকদিন পর পর কারখানা থেকে এই গ্যাস ছড়িয়ে দেওয়ার অভিযোগ তাদের। শুধু তাই নয়, এই গ্যাসের প্রভাব পড়েছে আশপাশের গাছপালা, পুকুরের মাছ ও সবজি খেতে। ভোগান্তি মানে অসম্ভব, যা বলার মতো না ভাই। আমাদের এখানে ছোট বাচ্চারা আছে, বয়স্করা আছে, গ্যাস টানের মোটামুটি একটা বিষের মতো। পরিবেশ অধিদপ্তরের আইন রয়েছে, সেটা যদি এখানে যথাযথভাবে পালন করা হয়, আমার মনে হয় গ্যাসটা এভাবে নিগত হতে পারে না। কারখানায় সালফিউরিক অ্যাসিড প্ল্যান্ট চালুর আগে বের করে দিতে হয় সালফার ডাই অক্সাইড গ্যাস। বাতাসের গতি আবাসিক এলাকামুখী হওয়ায় এতে অসুস্থ হচ্ছেন স্থানীয়রা। এ ব্যাপারে করণীয় ঠিক করতে কমিটি গঠনের কথা জানিয়েছেন কারখানা কর্তৃপক্ষ। এখন আমরা কমিটি একটা করে দিচ্ছি 4 সদস্যের কমিটি, কারণটা ফাইন্ড আউট করবে, আর তারা যদি কেউ যদি রেসপন্সিবল থাকে সেটাও চিহ্নিত করবে। 47 বছর আগে পতেঙ্গায় এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। সে সময় জনবসতি না থাকলেও এখন কারখানার চারপাশে লক্ষাধিক মানুষের বাস। সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বিআইডব্লিউটি এর হিসাব বিভাগের অফিস সহকারী আবুল হোসেন, আরেক পরিচয় তিনি সিবিএ নেতা। আর এ পদের সুযোগে স্বজনদের চাকরি ও ব্যবসা দেয়া থেকে শুরু করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও আছে তার বিরুদ্ধে। ঢাকা আছে 2 কোটি টাকার বাড়ি। প্রায় 2 বছর আগে ব্যবস্থা নিতে বলেছিল নৌ মন্ত্রণালয়ের তদন্ত কমিটি, তারপরও ধরা ছোঁয়ার বাইরেই থেকে গেছেন তিনি। হিসাব বিভাগের অফিস সহকারী আবুল হোসেন বয়স কম ও 8ম শ্রেণী পাশ দেখিয়ে বিআইডব্লিউটি এর মার্কম্যানের চাকরি পাইয়ে দিয়েছেন ছোট ভাই মেহেদি হাসানকে। নিয়োগপত্রে মেহেদির জন্ম তারিখ 1988 সালের 1 মার্চ, তবে ভোটার আইডিতে তা 1979 সালের 3রা ফেব্রুয়ারি। এখানেই শেষ নয়, সিবির সভাপতির প্রভাব খাটিয়ে জামাতা SM আরিফের প্রতিষ্ঠান এয়ারটেল বিডির লাইসেন্সে করেছেন ব্যবসা। অথচ বিআইডব্লিউটি এর বিধিতে স্পষ্ট বলা আছে, কোনো কর্মকর্তা কর্মচারী বা তাদের নিকটাত্মীয় সংস্থার লাভজনক কাজে যুক্ত হতে পারবেন না। তবে এই নিয়ে কথা বলতে রাজি নন আরিফ। বিআইডব্লিউটির কাজ এখন করি না। আপনার যদি কোনো আমি যে হচ্ছে লাইসেন্স ব্যবসা করতেই পারি, কারণ আপনার সাথে যার রিলেশন, যার সাথে কথা বলতে চান ওনার সাথে কথা বলেন, আমার সাথে কথা বলে লাভ নেই, কারণ আমি কোনো কিছুই এর মধ্যে নেই। দক্ষিণ ঢাকার 73 নম্বর ওয়ার্ডের দক্ষিণ গাঁওয়ে 72/3 নম্বরের 4তলা বাড়িটিও আবুল হোসেনের। এর বর্তমান বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা। উনি তো বাড়ি করেন, বাড়ি কিনছে উনায়। রেডিমেড বাড়ি কিনেছে। জি। সংস্থাটির সিবিএ নেতাদের আয়ের আরেকটি উৎস কর্মচারী নিয়োগ ও বদলি বাণিজ্য। গত 3 বছরে প্রধান কার্যালয় থেকে শুরু করে ড্রেজিং, নৌযান, নদীবন্দর ও শাখা কার্যালয়ে নানা পদে নিয়োগ হয়েছে 400-র বেশি কর্মচারী। অভিযোগ উঠেছে এর অর্ধেকেরও বেশি নিয়োগ সিবিএ নেতাদের হাতে। এসব কাজের প্রতিবাদ করায় নানা হয়রানির মুখেও পড়েছেন অনেক কর্মচারী। আবুল সিবিএর প্রেসিডেন্ট, সে আমার কাছে 2 লক্ষ টাকা ঘুষ দাবি করেছিল। তবে এসব অভিযোগকে বানোয়াট ও ভিত্তিহীন বলে নাকচ করেছেন আবুল হোসেন। বদলি নিয়োগ মন্ত্রণালয়ের প্রধান প্রতিনিধি থাকে, নিয়োগ কমিটি একজন এডিশনাল সেক্রেটারি থাকে আমাদের দায়িত্বে। এখানে আমাদের ব্যক্তিগতভাবে কিছুই করার ক্ষমতা নাই। আমার ভাইয়ের বয়স 40, 50, 30 বা 20, এগুলি কি না দিকে চাকরি দিয়েছে সংস্থার লোকেরা। আবুলের বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন সহ নানা অভিযোগের তদন্ত করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়। 2019 সালের মে মাসে অভিযুক্তদের ঢাকার বাইরে বদলি সহ 5টি সুপারিশ সম্বলিত তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্ত কর্মকর্তা আব্দুস সাত্তার শেখ।
5টা সুপারিশ সম্বলিত যে প্রতিবেদন দিয়েছিলাম আমাদের পর্যালোচনা সহ এবং তাদের বক্তব্যের প্রেক্ষিতে এটা সচিব মহোদয়কে জমা দেওয়ার পর এরপরে কি হয়েছে এটা তো আর আমার জানার কথা না। তবে প্রায় 2 বছরেও বাস্তবায়ন হয়নি মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনের কোনো সুপারিশ। কেউ যদি টেন্ডারে পার্টিসিপেট করে উনি কাজ পেতে হলে তাকে নিয়মের মধ্যে দিয়ে আসতে হবে 1 নম্বর। 2 নম্বর এই যে চাকরিটা যেটা বললেন ভোটার আইডি কার্ড, এটা তারপরে আবার আমরা তদন্ত করে দেখব। মনে হয় মন্ত্রণালয় থেকে একটা তদন্ত কমিটি হয়েছিল এর আগে, তারা অ্যাবুলেশনের ব্যাপারে কি সুপারিশ করেছিল এটা আমি দেখে একটা ব্যবস্থা নিব। মতিঝিল সোশ্যাল ইসলামী ব্যাংকে খোলা BIWTA কর্মচারী কল্যাণ তহবিল ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের 2টি আলাদা হিসাব থেকে প্রায় 25 লাখ টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে 2019 সালের 4 সেপ্টেম্বর দুদকে ডাক পড়েছিল আবুল হোসেনের। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিনামূল্যের বই ছাপাতে নিম্নমানের কাগজ আনায় 40টি মুদ্রণ প্রতিষ্ঠানের কাগজ বাতিল করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB। কয়েকটি প্রতিষ্ঠানের বইও বাতিল করা হয়েছে। NCTB বলছে কাগজের মানের বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না। আগামী শিক্ষাবর্ষের জন্য 35 কোটি নতুন বই ছাপানোর সিদ্ধান্ত নেয় সরকার। করোনার কারণে এবার দরপত্র প্রক্রিয়া অন্যান্য বছরের থেকে দেরিতে শেষ হয়। সেই সঙ্গে কাগজের দাম নিয়ে জটিলতায় কাজ চলছে অনেক ধীর গতিতে। অভিযোগ উঠেছে করোনার কারণে এবার নজরদারি ঢিলে ঢালা থাকবে এমন ধারণা থেকে অবস্থার সুযোগ নিতে চেয়েছিল কয়েকটি মুদ্রণ প্রতিষ্ঠান। তারা নির্ধারিত মানের থেকে কম মানের কাগজে বই ছাপানোর চেষ্টা করে, অনেকে নিম্নমানের কাগজ দিয়ে বই ছাপিয়েও ফেলে। পরে বিষয়টি ধরা পড়লে কয়েকটি প্রতিষ্ঠানের কাগজ এবং বই বাতিল করে দেয় NCTB। এর মধ্যে রয়েছে সরকার প্রিন্টিং প্রেস, বর্ণশোভা, অগ্রণী প্রিন্টিং প্রেস, কমলা প্রিন্টিং প্রেস, ভাই ভাই প্রিন্টিং প্রেসের মতো বড় প্রতিষ্ঠানও। মুদ্রণ করার আগে ইন্সপেকশনের মাধ্যমে যদি সেটা নিম্নমানের হয় তখন সেখানে বাতিল হয়ে যায়, সেটা দিয়ে বই তৈরি করার কোনো সুযোগ থাকে না। মুদ্রণ মালিক সমিতি বলছে নিম্নমানের কাগজে দিয়ে বই ছাপানোর দায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকেই বহন করতে হবে। NCTBর যে কোনো ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে তাদের সমর্থন থাকবে। তবে মুদ্রণ প্রতিষ্ঠানের কাগজের মান পরীক্ষা করার সক্ষমতা না থাকায় কাগজ মিলেরও দায় দেখছেন তারা। পরীক্ষা করার পর গুণগত মানসম্পন্ন হলে ছাপার অনুমোদন পাই আমরা ছাপি, না হলে পেপার মিলগুলোকে ফেরত দিই। আমরা বারবার বলে আসছিলাম পেপার মিলগুলোকে আমাদেরকে এখানে পর্যাপ্ত সহযোগিতা করছে না। গুণগত মান খারাপ হলে কোনো বই NCTB গ্রহণ করবে না, এটি আমাদের প্রত্যাশা। এদিকে ছাপার কাজ নিয়ে নানা জটিলতায় শতভাগ বই এই মাসের মধ্যে পাঠানো নিয়ে সংশয়ে মুদ্রণ মালিকেরা। যদিও NCTB বলছে সময় মতোই শেষ হবে সব কাজ। 70%-এর উপরে প্রাথমিক পর্যায়ে বই এবং মাধ্যমিকের 50%-এর মতো বই উপজেলা পর্যায়ে চলে গেছে। তো সেই দিক থেকে আমরা এখনো আশাবাদী যে আমরা ডিসেম্বরের মধ্যে সকল পাঠ্যপুস্তক উপজেলায় পাঠাতে পারব। মানসম্মত বই নিশ্চিতের জন্য NCTBর এই নজরদারি আরও জোরদার করতে হবে। সেই সঙ্গে নির্দিষ্ট সময়ে যাতে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া সম্ভব হয়, সেজন্য সব মহলকে একসঙ্গে কাজ করার আহ্বান সংশ্লিষ্টদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাঁদাবাজি এবং প্রভাব খাটিয়ে ব্যবসা দখলের অভিযোগ উঠেছে দক্ষিণ ঢাকার 31 নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধে। তিনি স্থানীয় সংসদ সদস্য হাজী সেলিমের ঘনিষ্ঠজন। কাউন্সিলরের প্রভাবে ক্ষতিগ্রস্ত পুরান ঢাকার প্রায় 200 ব্যবসায়ী। তাদের অভিযোগ, এ নিয়ে নগর ভবন এবং পুলিশে অভিযোগ দিলেও কোনো প্রতিকার মেলেনি। অভিযোগ অস্বীকার করেছেন শেখ আলমগীর। দোষী প্রমাণ হলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি স্থানীয় সরকার মন্ত্রীর। এই মানববন্ধন ঢাকা দক্ষিণের 31 নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ আলমগীরের বিরুদ্ধে। অভিযোগ, মে মাসে দায়িত্ব নিয়ে নিয়ন্ত্রণে নিয়েছেন ব্যবসা বাণিজ্য। পাওয়া গেল অভিযোগের প্রমাণও। মৌলভীবাজার ও চকবাজারে বিভিন্ন দোকানে পানি সরবরাহ করা এই ব্যবসায়ীরা এখানে নতুন। জানা গেল লোকজন দিয়ে এই ব্যবসা নিয়ন্ত্রণ করছেন কাউন্সিলর। স্থানীয়দের অভিযোগ, নগর ভবন, থানা ও ডিএমপি কমিশনারকে জানিয়েও লাভ হয়নি। শেখ আলমগীর বড়টা খায় 25 টাকা, ছোটা 15 টাকা, প্রায় 100 পানি আলাতে মনে করেন পেটা লাভ দিচ্ছে। এখন পানি আলার পানি দিবার গেলেই মারিতে করে। শেখ আলমগীর ওনার তত্ত্বাবধানে যে 31 নম্বর ওয়ার্ডের ওনার সব ছেলেরা মিলে আমরা যারা ব্যবসা করতাম তাদেরকে মারপিট হুমকি দামকি দিয়ে আমাদের মার্কেট দখল করে নিয়ে গেছে। 31 নং ওয়ার্ড কাউন্সিলর আমি, এই ওয়ার্ড আমার।
আমিও আমার লোকজন ছাড়া এই ওয়ার্ডে কেউ ব্যবসা করতে পারবে না পানি। মৌলভীবাজারের ব্যবসায়ীদের দাবি শুধু পানির ব্যবসা নয়, অন্যান্য ব্যবসাও জোর খাটিয়ে দখলে নিয়েছেন শেখ আলমগীর। মৌলভীবাজারের কাঁচা ব্যবসায়ী, মাছের ব্যবসায়ী যারা, তাদের কাছ থেকে প্রতিদিন টাকা নিয়ে যাচ্ছে, চাঁদা নিয়ে যাচ্ছে। মুরগিওয়ালাদের কাছ থেকে চাঁদা নিয়ে যাচ্ছে। মাংস বিক্রি করে যারা, তাদের কাছ থেকে টাকা নিয়ে যাচ্ছে। ওনার চাঁদাবাজি প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি স্তরে পৌঁছে গেছে। যথারীতি অভিযোগ অস্বীকার করলেন কাউন্সিলর। বললেন পানির মান খারাপ হয় তাদের সরিয়ে দেওয়া হয়েছে। পানির মূলত ব্যবসা তো আমার না, আমি জাস্ট একটু তাদেরকে এইটুকু বলছি যে এই এলাকার ছেলেপেলে এই এলাকায় কাজ করুক, 30 নম্বর ওয়ার্ডের ছেলেপেলে 30 নম্বর ওয়ার্ডে কাজ করুক, যার যার ওয়ার্ডে যারা যারা আছে তারা। আর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান হিসাবে আমাদের কাছে অভিযোগ যেরকম আসলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। অনেকের অভিযোগ নিজস্ব ক্ষমতা ছাড়াও স্থানীয় সংসদ সদস্যের দাপটে চলেন কাউন্সিলর আলমগীর। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের ছাত্র আয়াজ হক হত্যা মামলায় একজনকে আমৃত্যু কারাদণ্ড এবং বাকি 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আসামিদের সবাইকে 10,000 টাকা করেও অর্থদণ্ড দেয়া হয়। বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক ইকবাল হোসেন এই আদেশ দেন। 2014 সালের 6 জুন ঢাকা সিটি কলেজে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনকে কেন্দ্র করে আয়াজের বড় ভাই আশদিনের সঙ্গে বাকবিতণ্ডা হয় তার বন্ধুদের। এর জেরে আশদিনকে হত্যার পরিকল্পনা করে 6 বন্ধু। আশদিনকে হত্যার জন্য ওই বছরের 8 জুন ছুরি কেনে বন্ধুরা। 9 জুন বিকেলে আশদিনকে না পেয়ে তার ছোট ভাই গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের এসএসসি পাশ করা আয়াজকে জিগাতলায় যাত্রী ছাউনির কাছে ছুরিকাঘাত ও পিটিয়ে হত্যা করে তারা। আমি ন্যায় বিচার পেয়েছি, বাকি কার্যক্রম যাতে দ্রুততার সাথে সমাধা হয় আপনাদের মাধ্যমে আমি সকলকে আহ্বান জানাচ্ছি। আর আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। আর এই ধরনের কোনো পিতার যেন লাশ বহন করে আর নিতে না হয়। আসামিদের মধ্যে জিসানের আমৃত্যু এবং তৌহিদুল, মশিউর, শুভ, আবু সালে ও আরিফকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। জিসান ও তৌহিদুল 2016 সাল থেকে কারাগারে আছেন। বাকি 4 জন পলাতক। আসামিরা সবাই ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন। আদালত পর্যবেক্ষণে বলেছে এই মামলাটার কারণেই যদি এই মামলায় প্রকাশ্যে সাজা দেওয়া যেত এবং এই আসামিদের মৃত্যুদণ্ড দেওয়া যেত তাহলে আর কিশোর গ্যাং হতো না, তাহলে এই ছাত্রদের মধ্যে এরকমের অবস্থার সৃষ্টি হতো না। আমরা ওই পরিস্থিতিতেই আসামিদের এই সাজা দিলাম। এ রায়ে সন্তুষ্ট আয়াজের পরিবার। পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একটি চামচ কেনার ব্যয় দেখানো হয়েছে প্রায় 1 লাখ টাকা। শুধু তাই নয়, বাজার মূল্য মাত্র 160 টাকা হলেও ছোট ছোট 4 প্যাকেট গ্রিজ তেল কিনতে খরচ ধরা হয়েছে 4 লাখ টাকা। উন্নয়নের নামে এমন হরিলুটের ঘটনা ঘটেছে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডে। তালাশ টিমের অনুসন্ধানে উঠে এসেছে এসব তথ্য। ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের উন্নয়ন ও আসবাবপত্র কেনাকাটায় বরাদ্দ ছিল 1.5 কোটি টাকা, কিন্তু উন্নয়নের নামে করা হয়েছে সরকারি অর্থ আত্মসাৎ। তথ্য বলছে, প্রকল্পের আওতায় উন্নয়ন ও মালামাল ক্রয়ের জন্য যে টাকা বরাদ্দ হয়েছে সেখানে 2 দফায় মোবিল ক্রয় বাবদ ব্যয় দেখানো হয়েছে 4 লাখ টাকা, কিন্তু অফিসে মোবিলের পরিবর্তে পাওয়া গেছে 4 প্যাকেট গ্রিজ। সেক্ষেত্রে একটি প্যাকেট গ্রিজের মূল্য দাঁড়ায় 1 লাখ টাকা, অথচ বাজারে এর খুচরা মূল্য মাত্র 40 টাকা। আবার হাঁড়ি পাতিল কেনা বাবদ ব্যয় দেখানো হয়েছে 97,000 টাকা, অথচ কেনা হয়েছে একটি মাত্র চামচ। সেক্ষেত্রে চামচটির দাম পড়েছে 97,000 টাকা। এসব অনিয়ম দুর্নীতির ঘটনা সরেজমিনে দেখতে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ড অফিসের বাংলোতে তালাশ টিম। সেখানে 97,000 টাকা দাম দেখানো একটি মাত্র স্টিলের চামচ পাওয়া যায়, অথচ বাজারে এই চামচের খুচরা মূল্য মাত্র 20 টাকা। 97,000 টাকার মাল বুঝিয়ে দিয়েছে কিনা? না, 97,000 টাকার মাল হয়তো আমি পাইনি। মিষ্টি খাওয়া চামচ পাইছি। বাকি সব হাঁড়ি পাতিল কয়েক বছরের পুরাতন। 4 লাখ টাকার মোবিল কেনার খরচ দেখানো হলেও রুমে গিয়ে হদিস মিলেছে মাত্র কয়েক প্যাকেট গ্রিজের। মোবিল নাই তো এখানে, অত দাম হয় নাকি? 20-30-40 টাকা হতে পারে, 40-50 টাকা বেশি হবে। এসব টাকা আত্মসাতের হোতা নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহান সুজন। তিনি ঝিনাইদহ থেকে বদলি হয়ে বর্তমানে মাগুরা পানি উন্নয়ন বোর্ডে কর্মরত।
অনেক চেষ্টার পর মোবাইল ফোনে পাওয়া গেল সারোয়ার জাহান সুজনকে। আমি নিশ্চিত যে সমস্ত কিছু কেনাকাটা হয়েছে এস্টিমেট অনুযায়ী, কোনো কিছু বাদ নেই। কিন্তু আপনার কর্মকর্তারা কি আপনাকে শুধু শুধু দই দিচ্ছে? হ্যাঁ, এর মধ্যে অফিসের টিবিএ জড়িত, আমি একদম ডিটেইলস বলছি। অভিযোগ আছে অফিস সংস্কারের নামে লাখ লাখ টাকা বরাদ্দ নেওয়া হলেও কোনো কাজ করা হয়নি। উল্টো অফিসের কোয়ার্টারগুলো পরিণত হয়েছে গরুর খোয়াড়ে। বনিয়ামিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানতে চোখ রাখুন আজ রাত 9:30টায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান তালাশে। সংবাদের এই পর্যায়ে জেনে নেব এ সপ্তাহের বাজার দর। বাজারে সব ধরনের চালের দাম বাড়তি, মানভেদে কেজিতে বেড়েছে 2 থেকে 4 টাকা। তবে সবজির দাম কিছুটা কমেছে। বাজারে শীতকালীন সবজির সরবরাহ ভালো। বেশ কয়েকটি সবজি এখন কেজি প্রতি 30 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। যাচ্ছি পরবর্তী খবরে। কয়েকদিন ধরেই ঘন কুয়াশায় ঢাকা থাকছে সারা দেশ, বাড়ছে শীতের তীব্রতা। সারাদিন সূর্যের দেখা না মেলায় এর প্রভাব পড়তে শুরু করেছে আলু, সরিষা, সবজি সহ নানা ফসলের ওপর। তবে বেশি ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে বোরো ধানের বীজতলায়। এ অবস্থায় চাষিদের নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। দিনভর দেখা নেই সূর্যের, ঠান্ডা বাতাস আর কুয়াশার দাপটে জনজীবন বিপর্যস্ত। গত 5 দিন ধরে প্রকৃতির এমন পরিবর্তনের প্রভাব পড়তে শুরু করেছে কৃষিক্ষেত্রে। মৌলভীবাজারে বোরোর বীজতলা সাদা ও লালচে হয়ে যাচ্ছে। কীটনাশক ছিটিয়েও কোনো ফল পাচ্ছে না কৃষকরা। এতে বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। ওখান দেখা যায় 200 আলির আগা লাল হয়ে গেছে। ও মানে আমরা ওষুধ দিছি, ওষুধ দেওয়া বলে ওখান দেখা যায় ওষুধে খাম আর না। 1 বার 2 বার 3 বার 4 বার ওষুধ মারলাম, ওষুধে কোনো কাম করে না। আবহাওয়ার উন্নতি না হলে এই সমস্যা দূর হবে না বলছেন কৃষি কর্মকর্তারা। এই কোল্ড ইনজুরির প্রভাবটা মোকাবেলার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। কৃষকদের সার্বিকভাবে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি। মেহেরপুর ও চুয়াডাঙ্গার কৃষকদের কপালে চিন্তার ভাঁজ পড়ছে বীজতলা, আলু, সরিষা, গম, ডালসহ বিভিন্ন ফসল নিয়ে। কুয়াশা দীর্ঘ হলে পোকার আক্রমণ থেকে ফসল রক্ষা কঠিন হবে। কুয়াশার কারণে এখন ধানের চারার ক্ষতি হবে, আলুর ক্ষতি হবে। কয়েকদিন দিয়ে রোদ উঠছে না, সমস্যা এই সমস্যাটাই বেশি হবে। চাঁপাইনবাবগঞ্জে গত 4 দিনে তীব্র শীত ও কুয়াশায় বেশিরভাগ বীজতলা লালচে হয়ে গেছে। এছাড়া শীত ও কুয়াশার ক্ষতির মুখে পড়েছে সরিষা, মসুর ও বাদাম। লাল হয়ে যাওয়ার পরে তখন সঞ্চয় কি যে জায়গা জায়গা মরে যায়। বীজ বাদ হলে তো মনে করেন আমরা জমি আবাদ করতে পারবো না। ফুল যখন আসবে এরকম কুয়াশা পড়লে ফুলটা নষ্ট হবে। তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নামলে শীতকালীন সব ফসলের ক্ষতির সম্ভাবনা রয়েছে। ফসল রক্ষায় কৃষকদের নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আমরা তাদের বীজতলাতে কাদা করার সময় তাদেরকে বলছি যে তারা যেন শুকনো ছাই, জিপসাম সার অবশ্যই দেয়। যদি আরও মনে হয় যে এরপরেও খুব ঠান্ডা পড়ছে তাহলে পলিথিন দিয়ে ঢাকবে তারা, অথবা পানি দিবে, রাতের পানি দিয়ে রাখবে। রাজশাহী অঞ্চলে বোরো, বীজতলা, সরিষা ও গমসহ শীতকালীন নানা সবজির আবাদ হয়েছে। ঘন কুয়াশার কারণে এসব ফসল নষ্টের আশঙ্কা করছেন চাষিরা। মাহমুদুর নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আপনারা দেখছেন সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। বিরতিহীন এই সংবাদে আরও যা যা থাকছে। 41তম স্প্যান বসানোয় দৃশ্যমান পুরো পদ্মা সেতু 2022 সালে খুলে দেওয়ার পরিকল্পনা। সুন্দরী তরুণী ঘিরে প্রতারণার ফাঁদ, ষাটোর্ধ্ব ধনীদের অর্থ আত্মসাতে গ্রেপ্তার 4 জন। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর এবং ভাস্কর্য বিরোধী প্রচারে উস্কানি দেওয়ার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 6 জনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালত এই আদেশ দেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হেফাজতে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত আমির জুনায়েদ বাবুনগরী, খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মোহাম্মদ মামুনুল হক ও ইসলামিক শাসনতন্ত্র আন্দোলনের সৈয়দ ফয়জুল করিমকেও আবেদনে আসামি করা হয়েছিল। জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী বুধবার মামলাটির আবেদন করেন। মামলাটি খারিজ হওয়ার পর এবি সিদ্দিকী জানান, বিচারিক আদালত খারিজ করলেও এ বিষয়ে উচ্চতর আদালতে মামলা করবেন তিনি। অবশেষে উত্তাল পদ্মার 2 পাড় যুক্ত করল স্বপ্নের পদ্মা সেতু। মাওয়া প্রান্তের 12 ও 13 নম্বর পিলারে বসল স্প্যান F2। এর মধ্য দিয়ে দৃশ্যমান সেতুর পুরো 6.15 কিলোমিটার।
এ প্রসঙ্গে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও যোগ্য নেতৃত্বে নজির তৈরি করেই বিশ্বকে দেখিয়ে দেয়া গেছে বাংলাদেশও পারে। 2017 সালের 30 সেপ্টেম্বর 37 ও 38 নম্বর পিলারে বসেছিল প্রথম স্প্যান। গত 3 বছরে একের পর এক যুক্ত হয়ে ধারাবাহিকভাবে বেড়েছে সেতুর দৈর্ঘ্য। অবশেষে বৃহস্পতিবার 41 নম্বর স্প্যান বসানো এই সেতুর পুরো 6.15 কিলোমিটারই দৃশ্যমান। বুধবার পিলার থেকে 20 মিটার দূরে ক্রেনে ভাসমান ছিল শেষ স্প্যানটি। সকাল 10টার দিকে নেওয়া হয় কাছাকাছি। পরে প্রকৌশলীদের 2 ঘন্টার চেষ্টায় শেষ হয় প্রায় 3200 টন ওজনের স্প্যানটি বসানোর কাজ। আর এর মধ্য দিয়ে পদ্মার 2 পার মিলিত হলো এক বিন্দুতে। আর স্বপ্নের এই দৃশ্য দেখতে সেখানে আসেন নানা জেলার মানুষ। এখন সময়টা শর্টকাট হয়ে গেছে, অবশ্যই ভালো হবে। আমাদের দেশের গর্ব যে আমাদের এত ভালো একটা প্রধানমন্ত্রী, আপনাকে খুব ধন্যবাদ। এটা গৌরব করার মতো একটা আজকের দিন আমি মনে করি, এই জন্য আমি এটা ঘুরতে আসছি এবং এটা দেখতে আসছি। পদ্মা সেতু হয়ে গেলে তো আলহামদুলিল্লাহ দক্ষিণবঙ্গ উন্নত হবে এবং আমরা কিছু সময়ের ভিতরে দেশে যেতে পারবো, অথবা একদিনের ভিতরে ঢাকার কাজ সেরে আবার গ্রামের বাড়িতে যেতে পারবো। স্থানীয়রা বলছেন, পদ্মা সেতু ও একে কেন্দ্র করে হওয়া এক্সপ্রেসওয়ে বদলে দেবে দক্ষিণাঞ্চলের অর্থনীতি। শিল্প কারখানা সহ নানা প্রতিষ্ঠান নির্মাণে এগিয়ে আসবেন ব্যবসায়ী ও উদ্যোক্তারা। আমি গার্মেন্টস ব্যবসায়ী, আমার কয়েকটি ইউনিট আছে। আমি তো ঢাকাতে ব্যবসা করব না, আমি সমস্ত ব্যবসা ওয়াইন্ড আপ করে আমি এই পদ্মার এই পারে আমি দক্ষিণ পারে আমি নিয়ে আসবো। পদ্মা সেতু হইলে সহজে মালামাল নিয়ে পৌঁছে দিতে পারবো এবং আমার খরচ কম হইবে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও বিচক্ষণ নেতৃত্বের প্রশংসা করেছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলছেন, তার কারণে এই বিশ্বে বাংলাদেশ তার সামর্থ্য প্রমাণ করতে পেরেছে। বিশ্ব ব্যাংক সরে যাওয়ার পর বাংলাদেশের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজস্ব অর্থাৎ পদ্মা সেতু নির্মাণ করে প্রমাণ করেছেন যে আমরাও পারি। এখন সেতুর স্প্যানের উপর বসানো হবে 2959টি রেলওয়ে স্ল্যাব এবং 2917টি রোডওয়ে স্ল্যাব। এর মধ্যে অর্ধেকের বেশি কাজ শেষ করেছেন প্রকৌশলীরা। সবকিছু ঠিক থাকলে 2022 সালে উন্মুক্ত হবে স্বপ্নের পদ্মা সেতু। যাত্রা শুরুর পর থেকে পদ্মা সেতু নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি। বিশেষ করে দুর্নীতির অভিযোগে পদ্মা সেতু থেকে বিশ্ব ব্যাংকের অর্থায়ন থেকে সরে যাওয়ায় আরও বেশি জন্ম নেয় প্রশ্ন। তবে দুঃসাহসিক যাত্রা শুরু হয় নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেয়। তবে এখন একেবারেই স্বপ্ন পূরণের দোরগোড়ায় পদ্মা সেতু। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মাওয়া, মুন্সিগঞ্জ। আতশবাজির ঝলকানি আর ফানুস উড়িয়ে পদ্মা সেতুর শেষ স্প্যান বসানোর দিনটি স্মরণীয় করে রাখলেন শরীয়তপুরবাসী। বৃহস্পতিবার সন্ধ্যায় সেতুর টোল প্লাজার সামনের এক্সপ্রেসওয়েতে এই আয়োজন করেন শরীয়তপুর 1 আসনের সাংসদ ইকবাল হোসেন অপু। ঘন কুয়াশা আর তীব্র শীত উপেক্ষা করে বর্ণিল আয়োজন উপভোগ করতে পদ্মা পাড়ে জড়ো হয়েছিলেন হাজারো মানুষ। প্রায় ঘণ্টাব্যাপী আতশবাজির পাশাপাশি প্রদর্শিত হয় লেজার শো, ওড়ানো হয় ফানুস। এর আগে সেতুর শেষ স্প্যান বসানোর খবরে সকাল থেকেই পদ্মা পাড়ে ভিড় করেন অসংখ্য মানুষ। সংবাদের এ পর্যায়ে জেনে নেব এ সপ্তাহের বাজার দর। বাজারের সব ধরনের চালের দামই বাড়তি। মানভেদে কেজিতে বেড়েছে 2 থেকে 4 টাকা, তবে সবজির দাম কিছুটা কমেছে। বাজারে শীতকালীন সবজির সরবরাহ ভালো। বেশ কয়েকটি সবজি এখন কেজি প্রতি 30 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এসব বিষয়ে আরো বিস্তারিত জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, আজকের বাজার দর কেমন দেখছেন পণ্যের, এবং সেই সাথে জানাবেন যে কিছুদিন পরপরই যে কোনো পণ্যের একটি করে হলেও পণ্যের দাম বাড়ছে, সেটা চাল হোক, তেল হোক, পেঁয়াজ হোক, আলু হোক, এর মূল কারণ আসলে কি, সে বিষয়ে ভোক্তা এবং ক্রেতাদের বক্তব্য জানাবেন। দেখুন, আপনার কথা অনুযায়ী দুটি বিষয় এখানে আলোচনা আছে। আজকে সাপ্তাহিক ছুটির দিনে অন্যান্য দিনের তুলনায় ভিড়টা বেশি, তবে দুইটা বিষয় ক্রেতাদের নজর কাটছে। একটা হচ্ছে চালের দাম বৃদ্ধি, একটা হচ্ছে সবজির সরবরাহ ভালো, সেজন্য দামটাও তুলনামূলক নাগালে চলে এসেছে। ঠিক এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছি, সেই চালের আড়তে। আমি এই মুহূর্তে চিত্র যদি আপনাকে দেখাই, সকাল থেকে আমি রাজধানী কারওয়ান বাজার এবং পার্শ্ববর্তী হাতিরপুল বাজারে আমি ঘুরেছি এবং ক্রেতা বিক্রেতা দুই পক্ষের সাথে কথা বলেছি। তবে চালের বাজার নিয়ে বেশ অস্বস্তিতে ভুগছেন এখানকার ক্রেতারা বলছেন যে সরকার এই মুহূর্তে যদি চালের দাম যদি নির্ধারণ না করতে পারে, বাজারটা নিয়ন্ত্রণ না করতে পারে, তাহলে তাদের জন্য আরও বেশি কষ্টকর হয়ে যাবে। গত সেপ্টেম্বর
সেপ্টেম্বর মাসে সরকার কিন্তু মিল গেটে চালের দাম নির্ধারণ করে দিয়েছিল, যদিও সেই দাম এখনো পর্যন্ত কার্যকর হয় না। এখানে যারা বিক্রেতারা আছেন, পাইকারি বিক্রেতা, তারা বলছেন যে মিলারদের কাছ থেকে যেই সরকারি দাম সেটা নিচ্ছে, এই সাথে সাথে তারা আগে যেমন প্রতি বস্তা প্রতি 20 টাকা বেশি নিচ্ছে, অর্থাৎ সরকার নির্ধারিত দামটা তারা মানলেও এখানে কিন্তু শুভঙ্করের ফাঁকি একটা থেকে যাচ্ছে, যার প্রভাবটা কিন্তু পড়ছে সাধারণ ভোক্তাদের উপরে এবং এর মাসুল গুনতে হচ্ছে ভোক্তাদের। আর দামের বিষয়টা যদি আপনাকে বলি, আজকে মিনিকেট চাল বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা কেজি দরে, 61 টাকা কেজি দরে। আর যে 28 জাতের মোটা চাল সেটা বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে, যেটা গত সপ্তাহে 48 টাকা কেজি ছিল। অর্থাৎ বলা যায় যে সপ্তাহের ব্যবধানে কেজিতে প্রায় 2 টাকা বাড়তি বিক্রি হচ্ছে প্রতি কেজি চালের দাম। এখানে বেশ কিছু ক্রেতাদের সাথে কথা হয়েছিল, তারা যেটা বলেছিল আসলে বাজার নিয়ন্ত্রণে সরকারের যে এটা সদিচ্ছা থাকলেও যে কর্মকর্তাদের যে অদক্ষতার জন্য কিন্তু বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আর সবজির বিষয়ে যদি আপনাকে বলি, সবজির বাজারে ক্রেতাদের জন্য সুখবর রয়েছে, শীতকালীন সবজির সরবরাহটা বেশ ভালো, সেটার প্রভাব কিন্তু দামের ক্ষেত্রে পড়া যাচ্ছে। তবে গত সপ্তাহে যে নতুন আলু 70 টাকা কেজিতে ছিল, সেটা কিন্তু আজকে 40 থেকে 50 টাকা কেজির মধ্যে চলে এসেছে এবং আরও সামনে যত সরবরাহটা বাড়বে তত শীতকালীন সবজির দামটা মানুষের নাগালে চলে আসবে। তবে আরেকটি অস্বস্তির বিষয় হচ্ছে ভোজ্য তেলের দাম প্রতি লিটারে, অর্থাৎ বোতলজাত তেলের সবচেয়ে বেশি চলে আসছে, লিটার প্রতি দাম বেড়েছে কিন্তু 4 থেকে 5 টাকা। ব্যবসায়ীরা বলছেন যারা আমদানিকারক, দেশীয় উৎপাদক, পরিবেশক, তারা দামটা বাড়িয়ে দিচ্ছে এবং তাদের বক্তব্য হচ্ছে যে আন্তর্জাতিক বাজারের অজুহাতে তারা এই দামটা বাড়াচ্ছে। তবে আপনি যেটা বলেছিলেন যে বাজার কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, সেই বিষয়ে গতকালকে খাদ্য সচিব মোহাম্মদ নাজমুল খানমের সাথে আমার টেলিফোনে কথা হয়েছে। তিনি যেটা বলেছেন যে সরকার চালের বাজার নিয়ন্ত্রণের জন্য কিন্তু আমদানি সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে সরকারি খাদ্য গুদামে চালের পরিমাণ যদি আপনাকে বলি, মজুদের পরিমাণ 5.5 লাখ মেট্রিক টন। এই মজুদ কমে যাওয়ার কারণে কিন্তু সরকার সর্বশেষ ভারত থেকে 50,000 মেট্রিক টন চাল আমদানির অনুমতি দিয়েছে গতকালকে ক্রয় কমিটির সভায়, এবং সর্বমোট 3 লাখ মেট্রিক টন চাল আমদানি করা হবে দেশের বাজারটা স্বাভাবিক রাখার জন্য। মূলত এই ছিল রাজধানীর বাজার থেকে সর্বশেষ। সহকর্মী শাহিদ আহমেদ জানাচ্ছিলেন কারণ বাজার থেকে। কয়েকদিন ধরে ঘন কুয়াশায় ঢাকা থাকছে সারা দেশ, বাড়ছে শীতের তীব্রতা। সারাদিন সূর্যের দেখা না মেলায় এর প্রভাব পড়তে শুরু করেছে আলু, সরিষা, সবজি সহ নানা ফসলের ওপর। তবে বেশি ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে বোরো ধানের বীজতলায়। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে এবার পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল আলম। শফিকুল, এই শীতের তীব্রতা এবং ঘন কুয়াশার কারণে ফসলের যে ক্ষতি হয়েছে সেটা নিরূপণে কী ধরনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ, এবং এলাকার আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাবেন। জি, উত্তরের জনপদ পঞ্চগড়ে গত 2 দিন ধরেই কিন্তু শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। তার কারণ গত 2 দিনেই পঞ্চগড়ের গোটা এলাকা ঘন কুয়াশায় ঢেকে থাকছে। গতকালও ঘন কুয়াশা ছিল, আজকেও কিন্তু আমরা রাতভর এবং সকালের পর থেকে দেখছি গোটা এলাকা ঘন কুয়াশা ঢেকে রয়েছে। এখন পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। তো তাপযন্ত্রের পারদ কিন্তু আসলে সেভাবে নিচে নামেনি। এটি হলো যে আজকে সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পক্ষ থেকে সর্বনিম্ন 15.1 ডিগ্রি সেলসিয়াস। গতকাল সেটি ছিল 16.6 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। আর গত বছর কিন্তু এই সময়ে তাপমাত্রা 10-এর নিচে ছিল, মৃদু শৈত্যপ্রবাহ ছিল। আমি সকালে আবহাওয়া অফিসের যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন মোহাম্মদ রাসেল শাহ, তিনার সাথে কথা বলেছি। তিনি বলেছে আরো 2 দিনের মতো এই ঘন কুয়াশা, 2-3 দিন ঘন কুয়াশা থাকতে পারে। তো আপনি কৃষিক্ষেত্রে যে ক্ষতির বিষয়টি বললেন, আমি কৃষি কর্মকর্তার সাথেও কথা বলেছি, বিভিন্ন এলাকায় ঘুরেছি। আসলে পঞ্চগড়ে গত 2 দিন ধরেই কিন্তু ঘন কুয়াশায় এদের বক্তব্য, কৃষি বিভাগের বক্তব্য, এখন পর্যন্ত তারা বড় রকমের কোনো ক্ষতির আশঙ্কা করছেন না। তবে ঘন কুয়াশার কারণে বড় বীজতলার ক্ষতির একটা আশঙ্কা থেকে থাকে। আপনি জানেন পঞ্চগড় আসলে শীতপ্রবণ এলাকা, তার কারণ পঞ্চগড়ে সকালের একটা প্রস্তুতি থাকে। তো এই বোরোর নিয়ে কৃষি বিভাগের প্রস্তুতি, তারা ঢেকে দিয়ে যাতে কুয়াশা না পড়ে সেই ব্যবস্থা করছে। এই ছিল পঞ্চগড়ের শীত নিয়ে সর্বশেষ। পঞ্চগড়ের আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম। তথ্য প্রযুক্তির সুযোগ নিয়ে বাড়ছে প্রতারণা, আর এতে জড়িত একটি চক্রের 4 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা ট্রাভেল এজেন্সির কাছ থেকে ফোন নম্বর নিয়ে মোবাইল ফোন অপারেটর কর্মীর কাছ থেকে নিত ব্যক্তিগত তথ্য, তারপর চাকরি প্রত্যাশী পরিচয়ে ঘনিষ্ঠতা তৈরির চেষ্টা, সাড়া পেলেই ফোন আলাপ রেকর্ড করে টাকা দাবি। প্রতারণার মামলায় গ্রেপ্তারের পর এসব তথ্য পুলিশকে দিয়েছে আসামি 2 বোন পারভিন ও
শেফালি। নাম্বার আছে, আপনি পুরো ডিটেইলস মানে ঠিকানা, পুরো অ্যাড্রেস, বাবার নাম, মার নাম, জন্ম তারিখ, আমি আপনাকে 10,000 টাকা দিব। আপনি সেটা নাম্বারে যা আছে সব দিবেন। কাস্টমার কেয়ার ম্যানেজার অনিকের কাছ থেকে এক ব্যক্তির ব্যক্তিগত তথ্য নিতে চুক্তি করছেন পারভিন। আর এ তথ্য দিয়ে বেসরকারি প্রতিষ্ঠানের ওই কর্মকর্তাকে ফোন করে চাকরি চান তিনি। তারপর নানা অজুহাতে চলে ফোন আলাপ। কোনোদিন দেখা না হলেও হঠাৎ ফোন করে বলেন তার সঙ্গে আছে প্রেম, আর সে বিষয়ে ফোনের রেকর্ডও। দাবি করেন 5 লাখ টাকা, টাকা না দিলে পরিবারকে জানানোর হুমকিও দেন পারভিন। ভয়তে টাকা পয়সা দিতে রাজি হই। এমন একাধিক অভিযোগ পাওয়ার পর অনুসন্ধানে নামে পুলিশ। গ্রেপ্তার করা হয় পারভিন সহ 4 জনকে। পুলিশ জানাচ্ছে তারা ট্রাভেল এজেন্সি কর্মকর্তা শামসুদ্দোহা খান বাবুর মাধ্যমে নিয়মিত পান বিদেশগামীদের মোবাইল নম্বর। পরে গ্রামীণ ফোনের কাস্টমার ম্যানেজার রুবেল মাহমুদ অনিককে টাকা দিয়ে নেন ওই ব্যক্তির ব্যক্তিগত তথ্য। পরে সমাজকর্মী বা চাকরি প্রার্থী পরিচয়ে তাদের সঙ্গে যোগাযোগ করেন পারভিন। এক পর্যায়ে স্পর্শকাতর ফোনালাপ রেকর্ড করে তা স্বজনদের জানানোর হুমকিতে চাওয়া হয় 5 থেকে 50 লাখ টাকা। এতে অস্বীকৃতি জানালেই সামনে আসে পারভিনের বড় বোন শেফালি। তিনি দেন পারভিনের সঙ্গে অনৈতিক সম্পর্ক তৈরির অভিযোগে নারী নির্যাতন মামলা করার হুমকি। পুলিশ বলছে সংঘবদ্ধ এই চক্রটির টার্গেট ষাটোর্ধ্ব সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও শিল্পপতিরা। চক্রটির সব সদস্য পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি গ্রামীণ ফোনের দায় খতিয়ে দেখবে পুলিশ। গ্রামীণ ফোনের জিপি কাস্টমার কেয়ারে তার কাছ থেকে করে কিছু টাকা দিয়া সব তার বায়োডাটা নিয়ে বলে যে তোমার সমস্ত বায়োডাটা আমার কাছে আছে। এরপরে আবার একজন তথাকথিত একজন অ্যাডভোকেটও থাকে, সে অ্যাডভোকেট আবার ফরম্যাট করে রাখে যে আমি কোর্টে মামলা করবো, নারী উন্নয়ন মামলা করবো। এই টোটাল চক্রের মধ্যে 5 থেকে 7 জন থাকে। তাদের কাজই হচ্ছে একটা ব্যবসায়ীকে তারা হয়তো নক করে 20 জন, 30 জন, 40 জনকে, এর মধ্যে 5 জন 7 জন তারা পেয়ে যায়। পাওয়ার পরেই এই রেকর্ড লেখেন। দৃশ্যমান কোনো পেশা নেই পারভিন শেফালির। তবে রাজধানীর নিকেতনে যে ফ্ল্যাটে থাকেন তার ভাড়া 80,000 টাকা। শরীর চর্চার পেছনে মাসে খরচ 30,000 টাকা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জরাজীর্ণ আধা পাকা একটি ঘরে চলছে রাঙামাটির জুড়াছড়ি উপজেলার স্বাস্থ্যসেবা কার্যক্রম। দেয়ালের ফাটল আর টিনের ছাউনি দিয়ে গড়িয়ে পড়ে পানি। ঝুঁকিপূর্ণ এই হাসপাতালে সারা বছর আতঙ্কে থাকেন রোগী, চিকিৎসক ও নার্সরা। তবে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন। 1978 সালে রাঙামাটির জুড়াছড়িতে আধাপাকা ঘরে যাত্রা শুরু করে উপজেলা হাসপাতাল। প্রথমে 10 শয্যা, পরে 2012 সালে 50 শয্যা করা হলেও উন্নয়ন হয়নি অবকাঠামো, বাড়েনি জনবলও। হাসপাতালের সেই আধাপাকা ঘরটি এখন জরাজীর্ণ। চারদিকের দেওয়ালে ফাটল ধরেছে, টিনের ছাউনি ছিদ্র হয়ে হাসপাতালের ভেতরে পড়ে বৃষ্টির পানি। কখনো ভূমিকম্প হলে যে কোনো সময় আমাদের মাথাটা ভেঙে পড়তে পারে, আর ফাটল দিয়ে ভিতরে সাপ ঢুকে যায়। এটাতে আমরা খুব ইনসিকিউর ফিল করে অনিরাপত্তার মধ্যে আমরা ভুগি। শুধু হাসপাতাল নয়, চিকিৎসক, নার্স সহ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের থাকার ঘরগুলো জীর্ণদশা। বলতে গেলে সেই পুরাতন যে একটা বিল্ডিং আছে, গাদাগাদি করে তারা ওখানে থাকে। অনেক সময় কি হয়, অন্য বাসায় গিয়ে তাদের থাকতে হয়, আবাসন কোনো সুব্যবস্থা নাই। এই হাসপাতালে 11টি চিকিৎসক পদের বিপরীতে কর্মরত আছেন 7 জন। তাদের জন্য নেই আবাসন ব্যবস্থা। তবে নতুন করে অবকাঠামো নির্মাণের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সিভিল সার্জন। 2022 সালের পর্যন্ত এই প্ল্যানের মধ্যে এটা নতুন করে নির্মাণ করার সেটা ধরা আছে। ওইখান থেকে ইতিমধ্যে সয়েল টেস্টের জন্য নমুনাও সংগ্রহ করা হয়েছে, হয়তো এটা হবে। রাঙামাটি সদর থেকে জোড়াছড়ির দূরত্ব প্রায় 60 কিলোমিটার। যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ। এই উপজেলার জনসংখ্যা প্রায় 40,000। এখানকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালের অবকাঠামো উন্নয়ন, প্রয়োজনীয় জনবল ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহের দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশে করোনায় আরও 37 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 28 এবং নারী 9 জন। এ নিয়ে মোট প্রাণহানি 6,967 জনের। 111টি ল্যাবে 24 ঘন্টায় 16,600 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,861 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 11.44%। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 4,85,965 জনে।
সুস্থ হয়েছেন আরও 4,468 জন। এ নিয়ে মোট সুস্থ 4,10,452 জন। এদিকে বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা 7 কোটি ছাড়ালো। গত 24 ঘন্টায় বিশ্বজুড়ে নতুন করে রোগী শনাক্ত হয়েছে 6,51,000-এর বেশি, আর একদিনে মৃত্যু হয়েছে 12,400-র বেশি। এ নিয়ে বিশ্বে মোট মৃত্যু 15,87,000 ছাড়ালো। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু এবং শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। 2,869 জনের মৃত্যু নিয়ে দেশটির মোট মৃত 2,99,000 ছাড়িয়েছে। আর দেশটিতে একদিনে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে 2 লাখের বেশি। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত 1,60,00,000 ছাড়ালো। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ইটালিতে। দেশটিতে একদিনে করোনায় 887 জনের মৃত্যু নিয়ে মোট মৃত 65,000 ছাড়িয়েছে। 24 ঘন্টায় ইটালিতে শনাক্ত হয়েছে প্রায় 17,000 রোগী। গত 24 ঘন্টায় শনাক্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে ব্রাজিল। দেশটিতে নতুন করে রোগী শনাক্ত হয়েছে 53,000-এর বেশি। এ নিয়ে ব্রাজিলে মোট আক্রান্ত 67,83,000 ছাড়ালো। এছাড়াও যুক্তরাজ্যে 516, মেক্সিকোতে 781, রাশিয়ায় 562, ভারতে 487 জনের মৃত্যু হয়েছে। এদিকে ফ্রান্সে করোনার বিস্তার রোধে 15ই ডিসেম্বর থেকে রাত্রিকালীন কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফাইজারের করোনা ভ্যাকসিন জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন FDA। 23 জন স্বাস্থ্য বিশেষজ্ঞের প্যানেলে এই সিদ্ধান্ত জানানো হয়। তবে এই ভ্যাকসিন প্রয়োগের আনুষ্ঠানিক অনুমোদন দেবেন FDA ভ্যাকসিন প্রধান, যা কিছুদিনের মধ্যেই হবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে যুক্তরাজ্য, কানাডা, বাহরাইন এবং সৌদি আরবে প্রয়োগের অনুমোদন পেয়েছে ফাইজারের ভ্যাকসিন। এর আগে বুধবার মার্কিন স্বাস্থ্যমন্ত্রী জানান, FDA এর বৈঠকের পর কিছুদিনের মধ্যেই ভ্যাকসিন পাবে মার্কিনিরা। এই টিকার অনুমোদনের পর 24 ঘন্টার মধ্যে তা সরবরাহ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রে ডিসেম্বরের শেষে 64 লাখ ডোজ টিকা দেওয়ার পরিকল্পনা আছে ফাইজারের, যা 30 লাখ মানুষকে দেয়া যাবে। বঙ্গবন্ধু টি-20 কাপে টানা 4 জয়ে প্লে অফে বেক্সিমকো ঢাকা। ব্যাটে বলে দাপট দেখিয়ে জেমকন খুলনাকে 20 রানে হারিয়েছে মুশফিকের দল। টপ অর্ডারের কল্যাণে বোর্ডে 179 রান তোলে ঢাকা। দ্রুত 50-তে আলো কারেন সাব্বির। জবাবে রবিউল ইসলাম রবির স্পিনে ধরাশায়ী খুলনা, অল আউট হয় 159 রানে। 5 উইকেট নিয়ে ম্যাচ সেরা রবি। সাকিবের প্রথম ওভারেই চড়া হন মোহাম্মদ নাইম। ওই ওভারের 26 রানেই ম্যাচের গতিপথ তৈরি হয়। ওপেনিং জুটিতে আসে 41 রান, নাইমের ব্যাটে 36। টুর্নামেন্টে প্রথমবার নেমেই ভরসা দেন আলামিন জুনিয়র। তার ব্যাটেও 36 রান। মাঝে ব্যর্থ হয়েছেন মুশফিক, ইয়াসির। সাব্বিরকে ফর্মে ফেরানোর চেষ্টা বিফলে যায়নি। এদিন ঝোড়ো 50-তে আলো কারেন সাব্বির। এরপর আকবর আলী 14 বলে 31 রানের ক্যামিও ঢাকাকে দেয় চ্যালেঞ্জিং টোটাল। নিয়ন্ত্রিত বোলিংয়ে 26 রান দিয়ে 1 উইকেট মাশরাফির। তবে খরুচে সাকিব 3 ওভারে 36 রান দিয়েছিলেন উইকেট শূন্য। জবাবে ঢাকার স্পিনারদের সামনে সুবিধা করতে পারেনি খুলনা। জাকির সাকিবকে ফিরিয়ে দারুণ শুরু দেন রবিউল। রান নামক সোনার হরিণের পেছনে ছুটে ক্লান্ত সাকিব। খুলনাকে ম্যাচে রাখার প্রাণপণ চেষ্টা করেন জহুরুল। তার 50 খুলনার সর্বোচ্চ ইনিংস। মাহমুদুল্লাহ শামীম 2 অঙ্ক ছুঁয়েও দলের হার এড়াতে পারেননি। 5 উইকেট নিয়েছেন রবিউল। শেষ 4 নিশ্চিতে ঢাকার 20 রানের জয়। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। ধন্যবাদ সবাইকে।